আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩ মাস পর একদিনে সর্বোচ্চ ২,০০০-এর বেশি শনাক্ত। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। আপাতত লকডাউনের পরিকল্পনা নিয়ে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেরিতে শুরু হলেও খুশি প্রকাশকরা। করোনার ঝুঁকি এড়াতে কড়াকড়ি। সকাল ৯টায় শহীদ মিনারে ব্যারিস্টার মওদুদের প্রতি শেষ শ্রদ্ধা। 10টায় হাইকোর্টে, 11টায় বিএনপি কার্যালয়ে জানাজা, দাফন কোম্পানিগঞ্জে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনায় ৩ মাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। এদিন ২,১৮৭ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিসেম্বরে ৮ তারিখের পর গতকাল পর্যন্ত এই পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়নি। ২০,৯২৫টি নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২,১৮৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫,৬৪,৯৩৯ জন। শনাক্তের হার ১০.৪৫%। সবশেষ গত ২৭ ডিসেম্বর ১০.৫৩% করোনা শনাক্ত হয়েছিল। এরপর কমতে কমতে ৩% নেমে আসে। তবে মার্চের শুরু থেকে আবারও সংক্রমণ বাড়তে থাকে। বৃহস্পতিবার মারা গেছেন ১৬ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮,৬২৪। মৃত্যুর হার ১.৫৩%। নতুন ১,৫৩৪ জন সহ মোট সুস্থ হয়েছেন ৫,১৭,৫২৩ জন। করোনা সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হলেও আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমনটা জানিয়ে বলেন, লকডাউন বাস্তবায়ন করে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় নয়। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় না রাখা সহ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার প্রাদুর্ভাব বাড়ছে। এমন পরিস্থিতিতে কক্সবাজার সহ অন্যান্য এলাকায় ভ্রমণে না যেতে বিয়ে, ধর্মীয় সহ সামাজিক অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সামুদ্রিক মৎস্য আহরণে দুই দেশের সহযোগিতা বাড়ানো সহ মালদ্বীপের সাথে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর উপস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব সমঝোতা স্মারক সই হয়। বৃহস্পতিবার সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর অনুষ্ঠিত হয় দুই নেতার একান্ত বৈঠক। পরে দুই দেশের প্রতিনিধি দল বৈঠকে বসে। সমন্বিত সহযোগিতায় যৌথ কমিশন গঠন, মৎস্য সম্পদ উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় সহ মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে 4টি সমঝোতা স্মারক সই হয়। সন্ধ্যায় বঙ্গভবনে নৈশভোজে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, শিগগিরই মালদ্বীপের সাথে সরাসরি বিমান চালু হবে। নৌ রুটেও যাতায়াত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ মালদ্বীপ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ব্রিফিং এসব তথ্য জানান তিনি। একে আব্দুল মোমেন আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক পর্যায়ের সব ইস্যুতেও বাংলাদেশের পাশে থাকবে দেশটি। মালদ্বীপ সবসময়ের জন্য বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির সাথে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। বলেন, আগামীতে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায় দেশটি। মালদ্বীপের রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষের 10 দিনের উৎসবের দ্বিতীয় দিন উদযাপন হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিন আলোচনা পর্বে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আর্থসামাজিক খাতসহ জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। মুজিব চিরন্তন থিমের উপর টাইটেল অ্যানিমেশন দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের পরিবেশনা। মহাকালের তর্জনী শিরোনামে প্রথমেই বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের সাথে অর্কেস্ট্রা মিউজিক উপস্থাপন করা হয়। এরপর পটের গানের মাধ্যমে উঠে আসে মুজিবের সংগ্রাম। 7 মার্চের ভাষণের উপর লাইট ও সাউন্ড শো এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময় রচিত গানের পরিবেশনা ছিল আয়োজনে। পরে দুই প্রজন্মের শিল্পীদের মেলবন্ধনে মিশ্র মিউজিকে শেষ হয় দ্বিতীয় দিনের উৎসব।
বই দেখার আনন্দ থেকে পাঠক যাতে বঞ্চিত না হয় সেজন্য বইমেলা করা হচ্ছে। গতকাল বইমেলার ভার্চুয়ালি উদ্বোধনকালে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ আবারও বাড়ায়, এক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রান্তে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রধানমন্ত্রী বলেন, টিকা দিয়েই নিজেকে সুরক্ষিত ভাবার সুযোগ নেই, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। মার্চ মাসে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে, যদিও সবসময় ফেব্রুয়ারি মাসের প্রথমে করা হয়, কিন্তু 1 ফেব্রুয়ারি এবার আমরা শুরু করতে পারিনি, কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই আমাদের একটু সময় নিতে হলো। কারণ আমরা যখন টিকাদান শুরু করব, এই টিকাদান শুরু করার পর আমরা মনে করলাম যে একটু সময় নিয়ে আমাদের দেখা দরকার কী অবস্থা হয়। আবারও যে প্রাদুর্ভাব একটু বৃদ্ধি পেয়েছে, সেই জন্য সবাইকে আমি বলবো যে আপনারা একটু সাবধানে থাকবেন। কিন্তু তারপরে মার্চ মাস আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। সেই মার্চ মাসে এই বইমেলার অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন। বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে অনেকদিন অস্বীকার করা হয়েছিল। শিল্প সাহিত্যের মধ্য দিয়ে সঠিক ইতিহাস তুলে আনার জন্য লেখকদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আসুন সবাই মিলে আমরা বই পড়া অভ্যাস গড়ে তুলি, আর আমাদের আগামী প্রজন্মকেও যেন উৎসাহিত করি, এবং বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক উন্নয়নে, সাংস্কৃতিক উন্নয়নে, সর্বক্ষেত্রে সামাজিক ন্যায়বোধে আমরা এই দেশকে অসাম্প্রদায়িক চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করার কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। জয় বাংলা, জয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সব সংখ্যা পেরিয়ে শেষ পর্যন্ত প্রাণের বইমেলা শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাঠক, প্রকাশক, লেখকদের মাঝে। উদ্বোধনী দিনে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও সময়ের সাথে সাথে মেলায় মানুষের ভিড় বাড়বে প্রত্যাশা সবার। করোনার কারণে ফেব্রুয়ারির বইমেলা এবার গড়িয়েছে মার্চে। হঠাৎ করোনার সংক্রমণ বাড়ায় তৈরি হয়েছিল নতুন শঙ্কা, তবে সব সংশয় পেরিয়ে নির্ধারিত তারিখেই শুরু হয়েছে বাঙালি সংস্কৃতির অন্যতম আয়োজন 21শে বইমেলা। এই নিয়ে উচ্ছ্বসিত পাঠক, লেখক, প্রকাশক সব মহল। ভেতরে অনেকটা কষ্ট ছিল যদি বইমেলা না হয়, তো ফাইনালি কালকেও একটা নিউজ ছিল যে বইমেলা হবে না, কিন্তু আজকে চলে আসলাম, দেখলাম যে মেলা হচ্ছে, তো এখন ভালো লাগছে। এই বইমেলাটা হলো আমাদের প্রাণের মেলা, শুরু হতে পারছে, এজন্য আমরা খুব আনন্দিত। অপেক্ষা করি সারা বছর কখন বইমেলা হবে, তো এবার দেরিতে হলে হওয়াতে ভালোই হয়েছে, ভালো লাগতেছে। স্কুল, কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ। দেশে করোনার নতুন আতঙ্ক, সেই সাথে বৃহস্পতিবার হওয়ায় প্রথম দিনে মেলায় দর্শনার্থীর ভিড় ছিল তুলনামূলক কম। তাতে আক্ষেপ নেই, শুরু হয়েছে তাতেই খুশি সবাই। প্রথম দিনে আসছি, বুঝতেই পারছেন বেশ এক্সাইটেড ছিলাম। একদম অফিস না করে অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি শুধুমাত্র বইমেলাটা অ্যাটেন্ড করার জন্য। অনিশ্চয়তা ছিল, সে তুলনায় একটু সেল হচ্ছেই, মানে আসলে ভালো সেল হচ্ছে। মেলার 5টি প্রবেশদ্বারের সাথে নতুন যোগ হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের পাশে আরেকটি গেট। করোনার সংক্রমণ এড়াতে বইমেলার প্রবেশ মুখগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে, কিন্তু মেলার ভিতরে নিয়ম মানছেন না অনেকেই। যাদের হচ্ছে নর্মাল টেম্পারেচার নাই, যারা তাদেরকে আমরা বের করে দিচ্ছি, আর মাস্ক যাদের নাই তাদেরকে পুলিশ বের করে দিচ্ছে, আর এখানে তো স্যানিটাইজার আছে। ওরা লাইটের কাজ করছে, আবার উঠাচ্ছে, হয়তো গরমে ঘেমে গিয়েছে, এর জন্য তারা মাস্ক হয়তো পরেনি। মেলায় এসে অনেকেই দেখায় বাদাম টাদাম হাবি যাবে এটা সেটা খায়, সেজন্য হয়তো মাস্ক খুলে তারা কথা বলে। মেলা শুরু হয়ে গেলেও বেশ কিছু স্টলের প্রস্তুতি এখনো বাকি রয়ে গেছে। এবারের বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল 11টা থেকে। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে আজ সকাল 9টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। এরপর সকাল 10টায় হাইকোর্টে ও 11টায় নয়াপল্টনের দলীয় কার্যালয় হবে তার জানাজা।
সমাহিত করতে তার মরদেহ হেলিকপ্টার যোগে নেওয়া হবে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয় এই রাজনীতিবিদের মরদেহ। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যারিস্টার মওদুদ আহমদের কফিনবন্দি দেহ বিমানবন্দর থেকে বের করে আনা হয় সন্ধ্যা 7টার দিকে। জাতীয় পতাকা মোড়ানো কফিনে বিমানবন্দরেই শ্রদ্ধা জানান দলের শীর্ষ নেতারা। এর আগে থেকে এই বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা অপেক্ষায় থাকেন প্রিয় সহকর্মীর মৃতদেহ গ্রহণে। সাবেক প্রধানমন্ত্রী, বিশিষ্ট আইনবিদ মওদুদ আহমদের এই বিদায় দলের এবং দেশের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন তারা। তার এই চলে যাওয়া আমাদের সমগ্র জাতির জন্য একটা অপূরণীয় ক্ষতি। শুধু বিএনপি নয়, এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমেদের এই চলে যাওয়া, এটা আমাদের গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের যারা কর্মী আছি আমরা, তাদেরকে আরও শক্তিশালী করবে। বিমানবন্দর থেকে বিশাল গাড়িবহরে ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ নেওয়া হয় তাঁর গুলশানের বাসায়। এ সময় স্বজনদের কান্নায় ভারাক্রান্ত হন অনেকেই। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ভিড় করেন সহকর্মী, স্বজনরা। মওদুদ আহমদের একমাত্র ছেলে আগেই মারা গেছেন, মেয়েও দেশের বাইরে। সিঙ্গাপুর থেকে মৃতদেহের সাথে দেশে আসেন তার স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ। মৃতদেহ দেখতে আসেন পল্লীকবির আরেক মেয়ের জামাই, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী। স্মৃতিচারণ করেন তিনিও। উনি রাজনীতিবিদ, তারপরে লেখক, একজন টপ ক্লাস আইনজীবী শুধু না, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী এবং বহু গুণে গুণান্বিত। সব দিক থেকে উনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। হ্যাঁ, অপূরণীয় একটা, গুণার মতো লোক খুব কম আছে। শোকাহত পরিবেশে এক কোণে দাঁড়িয়ে লাশবাহী গাড়ির দিকে তাকিয়েছিলেন 20 বছর মওদুদ আহমদের সাথে থাকা তার গাড়ি চালক। শীতে উনি গাড়িতে যখন খাইতেন, উনি 2টা স্যান্ডউইচ দিলে একটা স্যান্ডউইচ খাইতেন, একটা আমার গাড়িতে খাওয়াইতেন। আমার গায়ে চামড়া দিয়ে তার জুতা বানা দিলে আমার দায়ী হবে না। আমার বাপ মা যা করতে পারে না, উনি আমাদের তাই বেশি করছে। আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য যথেষ্ট পরিমাণ করছে। শুক্রবার সকাল 9টায় সর্বস্তরের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে ব্যারিস্টার মওদুদ আহমদের মৃতদেহ। 10টায় হাইকোর্ট ও বেলা 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে তাঁর জানাজা। এরপর হেলিকপ্টারে মৃতদেহ নেওয়া হবে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। সেখানে 3 দফা জানাজা শেষে বাবা মার কবরের পাশে দাফন করা হবে সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি মওদুদ আহমদকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। স্বাধীনতার 50 বছরে যেসব খাতে বাংলাদেশের উন্নতি নজর কেড়েছে তার একটি হচ্ছে খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, ক্ষুধা দারিদ্র্যপীড়িত একটি জনগোষ্ঠী এগিয়ে গেছে, অনেকটাই নিশ্চিত হয়েছে মৌলিক চাহিদা। তারপরও এখনও প্রতি 100 জনে 10 জন মানুষ অতি দরিদ্র। সদ্য স্বাধীন বাংলাদেশ, সে সময় মানুষের আর্থিক অবস্থার খানিকটা ধারণা পাওয়া যায় শরণার্থীদের অবস্থা দেখে। সরকারি কোনো হিসেব না থাকলে সেই সময় মানুষের মাথাপিছু আয় $100 নিচে ছিল বলে ধারণা করা হয়। 1973 সালে প্রথম বিশ্বব্যাংক হিসেব দেখায় তখন মানুষের মাথাপিছু আয় ছিল $120। পাকিস্তান রাষ্ট্র থেকে স্বাধীনতা পেতে বাঙালি যেসব কারণে মরিয়া ছিল তার মধ্যে ছিল অর্থনৈতিক বৈষম্য। স্বাধীনতা পরবর্তী 80% মানুষই ছিল দরিদ্র। হতদরিদ্র মানুষের কথা ভেবে বঙ্গবন্ধু 1972 সালে সংবিধানের 15 ঘ অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করেন। 1973 সালে প্রথমবারের মতো গ্রহণ করা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরই মধ্যে 1974 সালে দেশের ভয়াবহ দুর্ভিক্ষ মানুষের আর্থসামাজিক অবস্থা আরও নাজুক করে তোলে। পরবর্তীতে সব সরকারই নিয়েছেন নানা পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতায় এসে 1997-98 অর্থ বছরের বয়স্ক ভাতা, 1998-99 অর্থ বছরের বিধবা ভাতা, স্বামীর নিগৃহীত মহিলা ভাতা
মুক্তিযুদ্ধ সম্মানী সহ নানা কর্মসূচি চালু করেন। বর্তমানে 25টির বেশি মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের হিসাবে সরকারি সাহায্য যেটুকু দেওয়া হয় তার 40% মতো তাদের কাছে পৌঁছায় না। সেটা সিস্টেম লস হয়ে সেটা বিভিন্নভাবে যারা প্রশাসনের সাথে যুক্ত, যারা বিতরণের সাথে যুক্ত তাদের কাছে চলে যায় বা তাদের কাছের পরিবারের লোকজনের কাছে চলে যায়, আসল লোকেরা সেটা পায় না। সামাজিক নিরাপত্তার বিষয়ে আমরা কিন্তু এখনো অর্জন ভালো করতে পারিনি। অবহেলিত যারা অল্প বয়সী লোকজন আছে, তারপর প্রতিবন্ধী আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আমরা তাদেরকে বলি, তাদেরকে কিন্তু কভার করতে হবে। এটা ইউনিভার্সাল সার্বজনীন সামাজিক নিরাপত্তার দিকে আমাদের এগোতে হবে, নতুবা একটা কল্যাণকামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে পারব না। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সাথে গত 10 বছরে হয়েছে বেশ কিছু আইনও। 2013 সালে প্রণয়ন হয় শিশু আইন, আর এটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। শিশুরা স্কুলে যায় না, দারিদ্র পীড়িত পরিবার থেকে তাদেরকে অন্য কাজে লাগানো হয়, শিশু শ্রমে লাগানো হয়। অতএব তাদের জন্য যথেষ্ট আপনার সামাজিক নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে খাওয়া পড়ার ব্যাপারে এবং বিশেষ করে শিক্ষা আসার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে যথেষ্ট আমার মনে হয় প্রকল্প নিতে। সরকারের উচিত প্রত্যেকটা শিশুকে, পথ শিশুকে একটা বাসস্থানের ব্যবস্থা করা এবং তাদের শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা। এইখানে কিন্তু কার্পণ্য করলে চলবে না, কারণ এখানে কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। তাদেরকে যদি আমরা পথেই রাখি তাহলে কিন্তু তারা দুর্বৃত্তায়নদের পাল্লায় পড়বে এবং তারাই পরবর্তীতে দুর্বৃত্ত হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এবং সেটা কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের জননিরাপত্তার জন্য একেবারেই কাম্য নয়। বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে অনেকগুলো বেসরকারি সংস্থা। স্বাধীনতার পর বিভিন্ন সময় গড়ে ওঠা বেসরকারি সংস্থা, ব্র্যাক, প্রশিকা, আশা, গ্রামীণ ব্যাংক সহ নানা প্রতিষ্ঠান তাদের কার্যক্রমের মাধ্যমে সমাজে অর্থনৈতিক চাকাকে গতিশীল রাখতে ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে গ্রাহকদের ভ্রাম্যমাণ বিদ্যুৎ সেবা দেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান। বিকাশ দেওয়ান বলেন, 2024 সালের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন গ্রাহকরা। একই সঙ্গে শতভাগ সেবা দিতে সমর্থ হবে ডিপিডিসি। মুজিব বর্ষের কর্মসূচি অনুযায়ী ভ্রাম্যমাণ সেবার আওতায় গ্রাহকরা নতুন সংযোগ, মিটার সংযোজন ও লোড বৃদ্ধির সুযোগ পাবেন। ডিপিডিসির আওতাধীন এলাকায় গরমের সময় লোডশেডিং সহনীয় রাখতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সাধারণ গ্রাহকদের হয়রানি কমাতে নানা পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানি। 3 মাস পর একদিনে সর্বোচ্চ 2000-এর বেশি শনাক্ত। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা, আপাতত লকডাউনের পরিকল্পনা নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দেরিতে শুরু হলেও খুশি প্রকাশকরা, করোনার ঝুঁকি এড়াতে কড়াকড়ি। সকাল 9টায় শহীদ মিনারে ব্যারিস্টার মওদুদের প্রতি শেষ শ্রদ্ধা। 10টায় হাইকোর্টে, 11টায় বিএনপি কার্যালয়ে জানাজা, দাফন কোম্পানিগঞ্জে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকবে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।